আগের দিনের পর্বে লেন্সের যে রশ্মিচিত্র অঙ্কন করেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে বস্তুকে একটা অসীম দূরত্বে রেখে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, বস্তুকে 2f এবং অসীম দূরত্বের কাছাকাছি রেখে কোথায় প্রতিবিম্ব তৈরি হবে। আমরা একইভাবে বস্তুর আরও কতগুলো অবস্থান থেকে রশ্মিচিত্রের সাহায্যে প্রতিবিম্বের আকার, আকৃতি, প্রকৃতি নিয়ে আলোচনা করব। পর্ব 8-এর আজকে প্রথম যেটা দেখছি সেটা হচ্ছে বস্তু লেন্স থেকে যদি আমরা 2f দূরত্বে মানে ফোকাস দূরত্বকে দ্বিগুণ করে সেখানে যে বস্তুকে আমরা রাখি সেই ক্ষেত্রে প্রতিবিম্ব কী হবে তা আমরা দেখতে পাচ্ছি রেখাচিত্রের সাহায্যে। বস্তুকে 2f দূরত্ব রাখলে প্রতিবিম্ব যেখানে তৈরি হচ্ছে সেই প্রতিবিম্বর প্রকৃতি হচ্ছে সৎ এবং অবশিষ্ট, এবং বস্তুর আকারে মানে বস্তু যতটুকু দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য ততটুকুই হবে। তা প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর আকারের দৈর্ঘ্যের সমান। যদিও এটা আমরা পেন দিয়ে সরাসরি আঁকছি, কম্পাস দিয়ে আঁকছি না বলে দৈর্ঘ্য অল্প ছোট বড় মনে হতে পারে। যদি আমরা কম্পাস দিয়ে এটাকে আঁকি তাহলে আমরা দেখব প্রতিবিম্বের দৈর্ঘ্যের সঙ্গে কিন্তু বস্তুর দৈর্ঘ্যের পার্থক্য বিন্দুমাত্র থাকবে না। তাহলে আমরা কি দেখলাম, যদি কোনো বস্তুকে আমরা 2f দূরত্বে অবস্থান করি তাহলে সেই ক্ষেত্রে রশ্মিচিত্রের সাহায্যে অঙ্কিত প্রতিবিম্ব সৎ প্রকৃতির, অবশিষ্ট অর্থাৎ উল্টানো এবং বস্তুর আকারের সমান হবে। এখন একই রকমভাবে লেন্সের যদি আমরা এই বস্তুটাকে 2f আর f সেই দূরত্বের মাঝে কোথাও রাখি, মাঝে মানে একদম প্রায় মাঝে প্রশ্ন নেই, কিন্তু 2f এও রাখবো না, f এও রাখবো না, এই দুটো অবস্থানের মধ্যে যে কোনো জায়গায় যদি রাখা হয় তাহলে দেখা যাচ্ছে যে প্রতিবিম্বের প্রকৃতির কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ প্রতিবিম্ব থাকে সৎ এবং অবশিষ্ট প্রকৃতি, কিন্তু বস্তুর আকার যতটুকু তার থেকে প্রতিবিম্বের আকারটা অনেকটা কি হচ্ছে, অনেকটা বড় হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম, আমরা দেখতে পাচ্ছি যত আমরা বস্তুকে প্রথম ফোকাসের দিকে এগিয়ে নিয়ে যাব ততই কিন্তু আস্তে আস্তে প্রতিবিম্বের আকারটা বড় হতে থাকবে। এখন যদি আমরা বস্তুকে f অবস্থানে রাখি অর্থাৎ প্রথম ফোকাসের এখানে রাখি তাহলে আমরা দেখব যে প্রতিবিম্ব সৎ প্রকৃতির হবে, অবশিষ্ট প্রকৃতির হবে এবং প্রতিবিম্বের দৈর্ঘ্য বস্তুর দৈর্ঘ্যের চেয়ে অনেক বেশি বড় হয়ে যাবে। তাহলে আমরা ধারাবাহিকভাবে যদি বস্তুটাকে আমাদের দ্বিতীয় ফোকাসের থেকে অনেক দূরে, তার থেকে ক্রমপর্যায়ে যদি আমরা দ্বিতীয় ফোকাস প্রথম ফোকাসের মাঝে কোনো অবস্থানে, প্রথম ফোকাস থেকে আলোক কেন্দ্রের মাঝে কোনো অবস্থানে আমরা নিয়ে আসি, তাহলে প্রতিবিম্বের আকৃতি ক্রমশ আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমরা ঠিক একই রকম ধারাবাহিকভাবে প্রতিবিম্বকে যদি আমরা প্রথম ফোকাস এবং আলোক কেন্দ্রের মাঝে কোনো অবস্থানে রাখি, আমরা পরবর্তী চিত্রের মধ্যে দেখব কিভাবে প্রতিবিম্বের আকারের পরিবর্তনটা ঘটছে। তাহলে প্রতিবিম্বের আকারে পরিবর্তন প্রত্যেক ক্ষেত্রে আমরা পেন্সিল, কম্পাস দিয়ে যদি আমরা আঁকলে পরে এখান থেকে দৈর্ঘ্যের পার্থক্য কতটুকু কী পরিমাণে হচ্ছে সেটা আমরা বুঝতে পারব, এবং এর উপর ভিত্তি করে প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য তার অনুপাত নিয়ে আমরা রৈখিক বিবর্ধন, যেটা একটু পর আলোচনাতে আমি আসবো, সেই বিবর্ধনটা কি করে হয় তার একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমরা জানতে পারবো। তাহলে এখন আমরা তৃতীয় যে অবস্থানের পর চতুর্থ অবস্থানে আসবো, চতুর্থ অবস্থানের ক্ষেত্রে আমরা আবার ছবিটা এঁকে দেখবো যে কীভাবে পরিবর্তনগুলো হচ্ছে। তাহলে আমরা প্রথম অবস্থানে কি পেলাম, প্রথম অবস্থানে পেয়েছিলাম আমরা অসীম দূরত্বে বস্তু রেখে, তারপরে আমরা দেখলাম যে 2f এর প্রায় কাছে রেখে, তারপরে আমরা দেখলাম 2f এর উপরে রেখে, তারপরে আমরা দেখছি 2f এবং f এর মাঝে রেখে, এবং পরবর্তী ক্ষেত্রে রেখেছি f অবস্থানে রেখে প্রতিবিম্বের কিরূপ পরিবর্তনটা ঘটছে। এর পরবর্তী পর্যায়ে যেটা আমরা আসবো, সেই পরবর্তী পর্যায়টা f এবং আলোক কেন্দ্রের মাঝে রাখলে কিভাবে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। আলোক কেন্দ্র ও এবং প্রথম ফোকাস f এর মাঝে বস্তু PQ কে রাখলাম। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, PQ থেকে আলোক রশ্মি আসলো, ফোকাস দিয়ে গেল, দ্বিতীয় আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজাসুজি গেল। এখন যে রশ্মি দুটোকে আমরা ক্রমশ বাড়াই তাহলে দেখবো দূরত্ব ক্রমশ বাড়তেই থাকছে, মানে রশ্মি দুটো কখনোই কিন্তু একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে না। এখন যদি আমরা এই রশ্মি দুটোকে লেন্সের পিছন থেকে বর্ধিত করি তাহলে দেখা যাবে তারা এই নির্দিষ্ট বিন্দুতে এসে মিলিত হবে। তার মানে এই যে বিন্দুটা এখন আমাদের মনে হবে যে রশ্মিটা এই P এবং Q বিন্দু থেকে নিঃসৃত হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখলাম যে বস্তু থেকে নির্গত আলোক রশ্মি
লেন্সের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর অন্য কোনো বিন্দুতে মিলিত হচ্ছে না, তার মানে অভিসারী রশ্মি তৈরি করছে না। দেখে মনে হচ্ছে যারা অন্য কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে, এই ক্ষেত্রে রশ্মিটি হচ্ছে আমাদের অপসারী রশ্মি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা এই মিলিত স্থলে পিকিউ যদি আমরা অভিলম্ব অঙ্কন করি, তাহলে পিকিউ এর প্রতিবিম্ব হবে আমাদের পি ড্যাশ কিউ ড্যাশ। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি যে প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা আকারে অনেকটা বড় হচ্ছে, সেটা হচ্ছে সমশীর্ষ, মানে উল্টানো প্রকৃতির হচ্ছে না, বস্তু যেভাবে ছিল ঠিক সেভাবে আছে। বস্তুর ঊর্ধ্বভাগ নিম্নভাগ পিকিউ, এখানে আমরা প্রতিবিম্ব পেয়েছি কিন্তু পি ড্যাশ কিউ ড্যাশ, এবং প্রতিবিম্ব বস্তু অপেক্ষা আকারে অনেকটা কি আকারে অনেকটা বড় হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে যদি বস্তুকে আমরা ক্রমশ আলোক কেন্দ্রের দিকে নিয়ে চলে যাই ফোকাস থেকে, তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্বের প্রকৃতি কিন্তু পুরোপুরি পাল্টে যাচ্ছে। আমরা এতক্ষণ উত্তর লেন্সে কি দেখছিলাম, প্রথম ফোকাস পর্যন্ত বস্তুকে রাখলে প্রতি ক্ষেত্রে আমাদের প্রতিবিম্ব সৎ প্রকৃতির অবশিষ্ট, এবং কিছু কিছু ক্ষেত্রে বস্তুকে আকারে ছোট, কোনো কোনো ক্ষেত্রে আকারে কি হচ্ছিল বড় হচ্ছিল। ঠিক একই রকম ভাবে যদি আমরা অবতল লেন্সের ক্ষেত্রেও প্রতিবিম্ব অঙ্কনের চেষ্টা করি, তাহলে খেয়াল করে দেখো এখানে পিকিউ একটা বস্তু আমি নিয়েছি, পিকিউ থেকে আলোক রশ্মি যদি আমরা পি এ ধরি, লেন্সের উপরে অবতল লেন্সে পড়লো, লেন্সে পড়ার পরে সে কি হলো অবতল লেন্স থেকে কিন্তু প্রতিষ্ঠিত হলো। দ্বিতীয় রশ্মিটা আমাদের এসে পি বি যদি আমরা ধরে নিই, সেটা আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে গেল। রশ্মি দুটো পরস্পর কি হচ্ছে অপসারী রশ্মি তৈরি করছে, কোথাও মিলিত হওয়ার ব্যাপার নেই। এখন যদি রশ্মিগুলোকে আমরা পেছন থেকে বর্ধিত করি, তাহলে আমরা দেখব যে আলোক কেন্দ্রগামী যে রেখা এবং পি এ যে রশ্মিটা, তাকে যদি আমরা অঙ্কনটার পেছন দিকে নিয়ে আসি, তাহলে আমরা দেখবো তারা কিন্তু এই নির্দিষ্ট বিন্দুতে কি হলো মিলিত হলো। এই নির্দিষ্ট বিন্দুতে যদি আমরা অভিলম্ব অঙ্কন করি, তাহলে এই অভিলম্বটা হবে কিন্তু আমাদের এখানে পিকিউ বস্তুর প্রতিবিম্ব, সেটা আমরা এখানে পি ড্যাশ এবং কিউ ড্যাশ দিয়ে অঙ্কিত করেছি, সূচিত করেছি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পিকিউ যে দৈর্ঘ্য, এই পিকিউ এর থেকে কিন্তু আমাদের পি ড্যাশ এবং কিউ ড্যাশ আকারে অনেকটা ছোট হচ্ছে। প্রতিবিম্ব হচ্ছে এখানে আমাদের সমশীর্ষ প্রকৃতির, অসৎ এবং আকারে অনেকটা ছোট। এই যে দুটো চিত্র আমরা অঙ্কন করলাম উত্তল লেন্স অবতল লেন্স দিয়ে, এখন যদি আমাকে প্রশ্ন করে যে দুটো লেন্স, একটা আমাকে দিয়ে দেওয়া হলো একটা উত্তল অবতল, কিন্তু বলে দেয়নি কোনটা উত্তল কোনটা অবতল, সেই ক্ষেত্রে আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন লেন্সটা উত্তল কোন লেন্সটা অবতল। তখন তুমি কিছুই না, পরিষ্কার দেখবে যদি কোনো একটা বস্তুকে বা আমি হাতের কোনো একটা আঙুলকে একটা লেন্সের খুব কাছে নিয়ে এসে যদি তার প্রতিবিম্বটা আকারে বড় এবং সমশীর্ষ প্রকৃতি দেখি, সেটা সবসময় আমাদের কী হবে উত্তল লেন্স। আবার উল্টো ঘটনা ঘটে, অপর লেন্সের কাছে নিয়ে গেলাম, খুব কাছে নিয়ে গেলে যে আঙুলের ছবি যদি আমরা দেখি সমশীর্ষ আকারে অনেকটা ছোট, সেটা আমাদের কী হবে অবতল লেন্স। উত্তল লেন্স অবতল লেন্স চেনার উপায়টা হচ্ছে লেন্সের খুব নিকটে আমরা আমাদের হাত বা কোনো একটা আঙুলকে নিয়ে গিয়ে যদি তার প্রতিবিম্বটা আকারে বড় দেখি, তাহলে সেটা হবে উত্তল লেন্স, আকারে ছোট দেখলে আমাদের সেটা কি হবে সেটা হবে অবতল লেন্স। এইভাবে আমরা সহজ আইডেন্টিফিকেশন দ্বারা উত্তল লেন্স অবতল লেন্সের পার্থক্যটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে লেন্সকে যখন কোনো বস্তুর আমরা প্রতিবিম্ব তৈরি করছি, তখন প্রতিবিম্বের সাপেক্ষে কিন্তু আমরা একটা বস্তুর সাপেক্ষে প্রতিবিম্বের দৈর্ঘ্য পাচ্ছি। আবার আমরা পক্ষান্তরে বলতে পারি যে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্ব আমরা পাচ্ছি। পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়েছে যদি প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাত নিয়ে যে ফলটা আমরা পাবো, সেই ফলটাকে আমরা আলোকের অধ্যায়ে বিজ্ঞানের ভাষায় বলছি রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কি? বিবর্ধন হচ্ছে লেন্সের প্রধান অক্ষর উপরে যদি আমরা এফ টু এফ বা যে কোনো অবস্থানে কোনো বস্তুকে রেখে তার প্রতিবিম্ব গঠন করি, প্রতিবিম্বের যে দৈর্ঘ্য পাবো এবং বস্তুর যে দৈর্ঘ্য পাবো, সেই দৈর্ঘ্যের যে অনুপাতটাকে বলা হচ্ছে রৈখিক বিবর্ধন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাকে প্রতিবিম্ব বস্তু দৈর্ঘ্য দেওয়া নেই, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমরা অবস্থান থেকে দেখছি যে অসীম দূরত্বে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে প্রতিবিম্বের সঠিক দৈর্ঘ্য পাওয়া সম্ভব না। সেখানে সাইন্টিফিক্যালি প্রুভ বিজ্ঞানীরা করে দেখেছেন যে আলোক কেন্দ্র থেকে আমাদের প্রতিবিম্বের দূরত্ব বস্তুর দূরত্বে যে অনুপাতটা নেওয়া হয়, সেই অনুপাতটা কিন্তু আমরা রৈখিক বিবর্ধন হিসাবে অঙ্কের ভাষায় কি করতে পারবো প্রকাশ করতে পারবো। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে আমরা এই লেন্সকে বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করি। যেমন আতস কাচ একটা নাম আমাদের পরিচয় পরিচিতি আছে, আলোচনার প্রথমে আমি যখন গলি দর্পণ পড়ি আতস কাচের কথা আমরা বলেছিলাম, যখন আমাদের ওই অভিসারী অপসারী আলোক রশ্মি এক জায়গায় মিলিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বিবর্ধক কাচ শব্দটা প্রয়োগ করেছিলাম।
বিবর্ধক কাচ শব্দটার অর্থটা কি? দেখো, বিবর্ধন, কোনো কিছু আকারে বড় করা। আমরা যখন উত্তল লেন্সকে প্রতিবিম্ব তৈরি করার সময় বস্তুকে আলোক কেন্দ্র এবং প্রথম ফোকাসের মাঝে কোনো অবস্থানে রাখলাম, সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রতিবিম্ব কিন্তু আলোক রশ্মি যেদিকে যাচ্ছে ঠিক সেই দিকেই প্রতিবিম্ব তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে প্রতিবিম্ব কি হচ্ছে? বস্তু অপেক্ষা আকারে অনেকটা বড় এবং সমশীর্ষ প্রকৃতির হচ্ছে। এইভাবে আমরা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রেখে তার প্রতিবিম্বের যে বৃহত্তর আকার বা আকৃতি পায়, সেইভাবে যখন উত্তল লেন্সকে আমরা আমাদের কোনো বৈজ্ঞানিক পরীক্ষামূলক কাজে ব্যবহার করি তখন তাকে বলা হয় বিবর্ধক কাচ। এই ক্ষেত্রে সুবিধা কি? কোনো একটা ক্ষুদ্রতর বস্তু, সেই ক্ষুদ্রতর বস্তুর যে ছবি বা প্রতিবিম্বটা তৈরি হয় সেটা আকারে অনেকটা বড় হয়। আকারে অনেকটা বড় হওয়ার ফলেই কিন্তু আমরা তার সঠিক গঠনটা বুঝতে পারি। আমাদের সূক্ষ্ম সূক্ষ্ম মানে বৈজ্ঞানিক পরীক্ষায়, বিশেষ করে জীবন বিজ্ঞানের বিভিন্ন কোষ কলা অনুসন্ধানের ক্ষেত্রে হোক বা কোনো একটা সূক্ষ্ম ভৌগোলিক ম্যাপ, ভূগোলের ম্যাপ, সেই ম্যাপ পর্যবেক্ষণে হোক, যে ম্যাপটা এমনভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে বক্সগুলো বা স্কেলগুলো করা আছে, খালি চোখে দেখে আমরা বুঝতে পারছি না, তখন কিন্তু আমরা এই উত্তল লেন্স যদি বিবর্ধক কাচ হিসেবে ব্যবহার করি তাহলে তার আকারটা অনেকটা বড় আকারে আমরা কি করবো? বড় আকারে আমরা দেখতে পাবো। এই সমস্ত বৈজ্ঞানিক পরীক্ষামূলক কাজের ক্ষেত্রে আমরা উত্তল লেন্সটা কি করি? বিবর্ধক কাচ হিসাবে ব্যবহার করি। তাহলে এই উত্তল লেন্স বিবর্ধক কাচ হিসেবে শুধু না, আমরা আমাদের যে চোখের যখন দৃষ্টির সমস্যা হয় তখন যে চশমাটা ব্যবহার করি, যেটা একটু পরে আমরা চোখের গঠন করতে গিয়ে দেখব, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা উত্তল অবতল লেন্সকে সঠিকভাবে ব্যবহার করে প্রতিবিম্বের আকারটা সঠিক অবস্থানে ফেলে দৃষ্টিশক্তির সমস্যাটা আমরা কি করি? সমাধানটা করতে পারি। তাহলে আমাদের এই আলোক অধ্যায়ে যে লেন্সের বহুমুখী ব্যবহার আমাদের আছে, যেহেতু বহুমুখী ব্যবহারটা আমাদের প্রাত্যহিক জীবনে এবং বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষামূলক কাজে লাগে, সে মাইক্রোস্কোপ থেকে শুরু করে টেলিস্কোপ থেকে শুরু করে যন্ত্রপাতিতে, লেন্স সম্বন্ধে যদি সঠিক ধারণা আমাদের না হয় তাহলে কিন্তু আমরা কেন কোনো ক্ষেত্রে প্রতিবিম্ব বড় হচ্ছে বা বস্তু আকারে বড় দেখছি, কখনো কেন বা ছোট দেখছি, এগুলো বুঝতে অনেক আমাদের সমস্যা হবে। এই জন্য লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুকে রেখে তার যে প্রতিবিম্ব গঠন বিষয়ক যে ধারণাগুলো সেগুলো আমাদের স্বচ্ছ হওয়াটা দরকার। তাহলে আমরা এই লেন্সের রশ্মিচিত্র অঙ্কন করতে গিয়ে আমরা দেখলাম যে বস্তুকে প্রধান অক্ষে প্রধান ফোকাস, দ্বিতীয় ফোকাস এবং তারও কোনো দূরত্বে রাখার ফলে যে বিভিন্ন প্রতিবিম্বগুলো তৈরি হয় তার আকার, আকৃতি, তার প্রকৃতি কেমন হবে সেটা আমরা সহজ চিত্রের সাহায্যে ধারণা পেয়ে যেতে পারি। এবং আরও যেটা আমাদের সুবিধা সেটা হচ্ছে যে প্রতিবিম্ব সৎ এবং অসৎ যে সংজ্ঞাটা আমরা পড়েছিলাম, সৎ অসৎ কেন বলি এবং বলার কারণটা কি, সেই সংজ্ঞার সঙ্গে চিত্রগুলি আমরা মেলাই সহজে ব্যাখ্যাটা আমরা করতে পারবো। এই জন্য এই যে লেন্স বিষয়ক যে সমস্যাগুলো সেগুলো অবশ্যই কিন্তু পড়ার সময় আমাদেরকে ছবি এঁকে করতে হবে, এঁকে পড়তে হবে। পরীক্ষার সময় প্রশ্ন আমাকে শুধু বলে দেবে যে বস্তুর অবস্থান এফ এ বা 2F বা এফ এবং ও আলোক কেন্দ্রের মাঝে হলে প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে লেখো। অনেক সময় চিত্র ছাড়া মাল্টিপল চয়েসে কোশ্চেন দিতে পারে, এক কথা প্রশ্নগুলো করতে পারে। ওই জন্য তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে যে বস্তুর অবস্থান অনুযায়ী আমাদের গঠিত প্রতিবিম্বের প্রকৃতি, আকার মনে রাখার চেষ্টাটা করতে হবে, নাহলে কিন্তু আমাদের অনেক ছোট ছোট প্রশ্ন উত্তরও হাতছাড়া হয়ে যাবে।